ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধানের বিল পাস সংসদে, একই সাথে আকাশপথে যাত্রী ক্ষতিপূরণ 6 গুণ বাড়িয়ে পাশ হলো সংশোধনী বিল। দেশে করোনা গত 24 ঘন্টা আক্রান্ত শনাক্ত 2212 জন, মৃত্যু হয়েছে 39 জন। মোট আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে 4,36,000। বিশ্বে মোট আক্রান্ত ছাড়ালো 5.5 কোটি, মোট মৃত্যু সংখ্যা 13,36,000। এসব খবর ও তার বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজ রুম সংলাপ। স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আলোচনা আমাদের সঙ্গে দুজন অতিথি এর মধ্যে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন রেজাউনুল হক রাজা, বার্তা প্রধান, মাছরাঙা টেলিভিশন, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। পর্যায়ক্রমে আমাদের সঙ্গে আরও একজন অতিথিও যুক্ত হবেন। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সে পত্রিকাগুলোর শিরোনাম আপনাদের জানিয়ে দিতে চাই। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম করেছে, সরকারি কেনাকাটায় শুধুই অনিয়ম, পর্দা, বালিশ কেলেঙ্কারি, করোনাকালীন সরঞ্জাম থেকে শুরু করে সবকিছুতেই অভিযোগের পাহাড়। প্রধান শিরোনাম করেছে কেনাকাটায় অনিয়ম নিয়ে, এবং গ্রামীণ রাস্তা নিয়ে মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেকে 7,505 কোটি টাকার 5 প্রকল্প অনুমোদন। রিজার্ভের অর্থের উত্তম ব্যবহার যেভাবে করা যাবে এটি নিয়ে একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট রয়েছে বাংলাদেশ প্রতিদিনের। দুর্নীতিবাজদের জায়গা পুলিশে নেই বলেছেন আইজিপি। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। আমরা কালের কণ্ঠ রয়েছে আমার হাতে। কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে করোনা প্রসঙ্গ নিয়ে, প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। কারণ আমরা জানি যে গত দুদিন ধরে করোনার সংক্রমণ বাংলাদেশে বাড়ছে, এবং আজ গতকাল মৃত্যু সংখ্যাও গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ ছিল 39 জন। গত 24 ঘন্টায় শঙ্কা সংশয়ে সংক্রমণ 56 দিনের মধ্যে গতকাল ছিল সর্বোচ্চ মৃত্যু। দৈনিক সংক্রমণ 4 মাসে দ্বিগুণ। শিগগিরই সবাই টিকা পাচ্ছে না, সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু হার। কোথাও কোথাও সংক্রমণের তৃতীয় ঢেউ। দেশে কবে হবে টিকার ট্রায়াল? রাস্তা সেতু কেমন হচ্ছে তদারকি চান প্রধানমন্ত্রী। এই ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। ডেইলি সান আজ শিরোনাম করেছে, মোবাইল কোর্স স্টার্ট অপারেশন টু এনশিওর ইউজ অফ মাস্ক, গভর্নমেন্ট গোজ থো অ্যাজ সেকেন্ড ওয়েভ অফ করোনা লুমস, হাইয়েস্ট 39 করোনা ডেথস রেকর্ডেড ইন এ ডে সিন্স সেপ্টেম্বর 22। এই ছিল ডেইলি সানের প্রধান শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। রেজাউনুল হক রাজা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখলাম যে প্রতিদিনই কোনো না কোনো প্রতারণার খবর আমরা দেখি। আইনশৃঙ্খলা বাহিনী প্রতারকদের ধরেন, এগুলো তো যেগুলো উঠে আসছে সেই সব খবর আমরা পাচ্ছি। এছাড়া আমাদের কাছে অনেক অভিযোগ এমনিতেও আসে, সাধারণ মানুষ নানান ক্ষেত্রে প্রতারণার শিকার হন। সেগুলো অনেকাংশে হয়তো তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেতে পারেন না। সাধারণ মানুষ আসলে অসহায়। সর্বত্র আসলে শুধু প্রতারণার ঘটনা উঠে আসছে, সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন, কিন্তু এর লাগাম কিন্তু কোনোভাবেই টানা যাচ্ছে না। কি বলবেন আসলে আপনার পর্যালোচনায়? ধন্যবাদ। কি বলবো বলেন, সাধারণ মানুষের তো প্রতারণা নয়, সাধারণ মানুষ সব জায়গাতেই বঞ্চিত, অবহেলিত, প্রতারিত। আপনি প্রতারণার কথা বললেন, মানে সর্বত্রই। আপনি ধরেন দেশের মালিক হচ্ছে জনগণ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, কিন্তু আপনি দেশের মানুষকে কিন্তু শাসক না, যারা সেবা করার কথা তাদের জনগণকে, তারা আসলে সেবা না করে শাসন করে। তাদের শাসন করেন যারা দেশের মালিক। এটা আমরা দেখি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে দেখি, এটি অনেক ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ক্ষেত্রেও দেখি। তো দেশের মালিকরা হয়ে গেছে দেশের প্রজা। এই যদি অবস্থা হয় তখন তো আপনি এই সাধারণ জনগণের তো কোনো জায়গায় কোথাও কোনো জায়গা নেই। আপনি বাজারে যাবেন, ব্যবসায়ীরা ইচ্ছা মতো জিনিসপত্রের দাম বাড়িয়ে বসে আছে, লোভের কোনো সীমা নাই। আপনি যে শাকসবজি একসময় অনেকে খেত না, দাম অনেক কম ছিল, সেই শাকসবজি এখন কোনো কোনো ক্ষেত্রে ব্রয়লার মুরগির চাইতো, কেজির চাইতো শাকসবজি, কোনো কোনো শাকসবজির কেজির দাম বেশি। এই অবস্থা কেন হবে? বাংলাদেশ কি শাকসবজি উৎপাদন বলেন কোনো ক্ষেত্রে পিছিয়ে নাই। আমরা ধান, চালে, খনি সম্পন্ন, মাছ চাষের ক্ষেত্রে আমরা বিশ্ব পঞ্চম। আমাদের শাকসবজি বিদেশে রপ্তানি হয়, কিন্তু আমাদের দেশের জনগণ সেটি কিনতে গিয়ে 3 বার চিন্তা করে। আপনি চালের দাম বাড়তি, আলুর মতো পণ্য, সেটিও এবছর আপনারা আমরা সবাই দেখেছি কি অবস্থা।
আর আপনি কোথাও সেবা পাবেন না আপনি কোনো রকমের কোনো টাকা পয়সা খরচ করা ছাড়া। এটি একটি পদ্ধতিতে, একটি নিয়মে পরিণত হয়েছে। টাকা ছাড়া কোথাও কোনো কাজ হয় না, এবং এটিকে স্পিড মানি নাম দেওয়া হয়েছে ভদ্রভাবে। তো সাধারণ মানুষের অবস্থা বুঝতেই পারেন, সব ক্ষেত্রেই তারা অবহেলিত, তারা উপেক্ষিত, তারা বঞ্চিত। আমি জানি না কবে এই মানে কোনো অবস্থার নিয়ম অবসান নীতির তোয়াক্কা না করে আসলে এইভাবে দাম বাড়ানো এটিও একটি প্রতারণা। আসলে এর থেকে উত্তরণের উপায় কি আসলে? এর থেকে উত্তরণের উপায়, যেটি দরকার ছিল, এর থেকে উত্তরণের উপায় সিনসিয়ারিটি। আপনি সত্যিকার অর্থে জনগণকে আপনি শাসন করবেন না সেবা করবেন, যতদিন না মানসিকতার পরিবর্তন হবে। ধরেন একদম সর্বোচ্চ পর্যায়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিনই বলছেন যে তার সরকার জনগণের জন্য অনেক কিছু করার চিন্তা করছে, অনেক কিছু করেছে। কিন্তু সেই সেই স্পিরিটটা কি প্রশাসনের সর্বত্র আছে? নাই। আমলাতন্ত্র নামটাই হয়ে গেছে এরকম যে তাদের সঙ্গে জনগণের মধ্যে অনেক ফারাক। আপনি একদম উপজেলা পর্যায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা উপজেলা প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব জায়গাতেই যারা সেবা নিতে যান তাদেরকে মনে হয় কর্মকর্তা কর্মচারীরা অনুগ্রহ করেন, দয়া করেন, অথচ জনগণের সেবা করার জন্য তাদেরকে ওখানে চাকরি দেওয়া হচ্ছে এবং জনগণের টাকায় তাদের বেতন হয়। কিন্তু আপনার বিহেভিয়ার ক্ষেত্রে রিভার্স হয়ে যাচ্ছে জিনিসটা। এই যে এই বিষয়টি, এই মানসিকতা যতদিন না আপনি পরিবর্তন ঘটাতে পারবেন ততদিন সাধারণ জনগণের কোনো তাদের প্রাপ্য সম্মান তারা পাবে। জি, আপনার কাছে আসবো আমরা। জনাব হারুনুর রশিদ, আপনার কাছে আসতে চাই যে এই যে ফেসবুক সহ নানা ডিজিটাল মাধ্যমে প্রতারণার ঘটনাগুলো ছড়াচ্ছে প্রতিনিয়তই, অনলাইন সহ অনলাইনেও আমরা দেখছি যে অভিনব উপায় টাকা হাতিয়ে নেওয়ার মাধ্যমে প্রতারকদের যে দৌরাত্ম্য এটা দিন দিন কিন্তু বাড়ছে। প্রতিরোধের জায়গা আসলে আপনার পর্যালোচনা থেকে কি বলবেন, কিভাবে আসলে প্রতিরোধ করা যায়? এর দুটো দিক রয়েছে রাজা ভাই। একটু আগেই একটা সার্বিক পরিস্থিতি আসলে বললেন যে শাসনতান্ত্রিক জায়গাগুলো খুব ক্লিয়ার করলেন। এখন আমি তাহলে একটু 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 স্লাইস করে ফেলি। একটা হচ্ছে যে মানুষ তো নানা ধরনের সুবিধা পেতে চায়। সেটা ধরেন আর্থিকভাবে পেতে চায়, সে বিদেশে যেতে চায়, সে হয়তোবা অন্যভাবে কোনো তার অর্থ বিনিয়োগ করে সে ব্যবসা করতে চায়। তো এই জায়গাগুলো প্রতারকদের জন্য খুব লুক্রেটিভ। তারা অনলাইনে এভাবে প্রতারণা বা প্রলোভন দেখায়। তো আমি 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 সাধারণ মানুষের আমার দিক থেকে বলছি যে আমাদের একটি বিষয় খেয়াল করা উচিত। যে ধরেন একটা উদাহরণ দিই, যে কেউ যদি আমাকে প্রস্তাব দেয় যে 1 লাখ টাকায় মাসে তোমাকে আমি 10,000 টাকা ব্যবসা দেবো, তো এইটি সাধারণ বিবেচনায় এটি কিন্তু হওয়ার কথা না। 1 লাখ টাকায় আপনি 10,000 টাকা ব্যবসা দিলে বছরে দিচ্ছেন আপনি 1,20,000 টাকা। তো এমন কোন ব্যবসা বাংলাদেশে আছে যে ব্যবসায় 1 লাখ টাকা দ্বিগুণেরও বেশি হয়ে যায়? সেটি হতে পারে কোনো অবৈধ ব্যবসা, কিন্তু বৈধ কোনো ব্যবসার কোনো জায়গা নেই। এখন ধরেন চাকরির নামে প্রতারণা, দেশের বাইরে পাঠানোর নামে প্রতারণা। এর একটি জিনিস হচ্ছে যে মানুষের বিভিন্ন জায়গায় সংকট রয়েছে। সে একটি জায়গা চায়, সে একটি চাকরি চায়, সে একটি ব্যবসা চায়, কিন্তু মানুষকে তো সতর্ক হতে হবে। সতর্ক যদি নিজে না হই, আমি প্রতারণার ফাঁদে পড়ার পরও যদি প্রতারক গ্রেপ্তার হয় তাহলে তা কি হবে? সে গ্রেপ্তার হবে, তাকে আইনের জায়গায় নিতে হবে। আপনি চাইলেই তো ধরেন 5 লাখ টাকা সে আমার প্রতারণা করে নিয়ে গেল, আমি যখন মামলা করব বা আইনি প্রক্রিয়ায় যাব, চাইলেই কিন্তু টাকাটা নগদ আমাকে ফেরত দেবে না। তখন কিন্তু আইনি প্রক্রিয়ায় যেতে হবে। আমি ধরলাম আইন ঠিক মতো কাজ করলো, আপনাকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে, মামলা করতে হবে, এর তদন্ত করতে হবে, এর চার্জশিট দিতে হবে। এই 5 লাখ টাকা তুলতে তুলতে আপনি যে বাদী, আপনার যে খরচ, আর 5 লাখ টাকা খরচ হয়ে যাবে। সুতরাং প্রথম আমার দিক থেকে সতর্কতা, আমার বোঝা উচিত আমি কোথায় কাজ করছি, কোথায় কি করছি। আর একটা জিনিস রয়েছে এখন সরকারের সাইড থেকে, আপনি ধরেন এখানেই তো না, আপনি বাজারে কিনতে গিয়ে প্রতারণার শিকার হন। এইটা তো আপনার আমার বোঝার কোনো উপায় নেই। আপনি বাজারে কিনতে গিয়ে মূল্য আপনি ঠকিয়ে দেওয়া হয়, একটা জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়, একটা জিনিসের ওজনে কম দেওয়া, এতে কিন্তু আপনার চেক করার কোনো জায়গা নেই। ধরেন একটা লোক একটি হাউজিং কোম্পানিতে গিয়ে একটি কিনলো অথবা একটি ফ্ল্যাট কিনলো, সে তো এখন অনুপুঙ্খ এগুলো পরীক্ষা করার সক্ষমতা নাই। একজন মানুষ সেটার বৈধতা কতটা আছে কি নাই টু দি পয়েন্ট পরীক্ষা করা আমাদের মতো দেশের সাধারণ মানুষের পক্ষে এটি সম্ভব না। এই মেকানিজম তার হাতে নাই, সে চাইলেও পারবে না। এইখানে কিন্তু আপনার যারা দায়িত্বে তাদের দায়িত্ব রয়েছে যে এই যে একটি প্রজেক্ট শুরু হলো, এই যে একটি ব্যবসা শুরু হলো, এটা তো আমি যেহেতু জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা দায়িত্বে যারা নিয়োজিত তারাও জানেন।
তাদের কিন্তু এটি খুব সতর্ক করা উচিত এবং তাদের উচিত ব্যবস্থা নেওয়া। যেমন ধরেন আমি যদি হাসপাতালের উদাহরণ দিই, স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে এই যে হাসপাতালটি লাইসেন্স ছাড়া বা এখানে হাসপাতাল চালাচ্ছে, এটা দেখার দায়িত্ব আমাদের নয়। তাহলে কার দায়িত্ব? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন ধরেন কিন্তু এটা তো এখানে হাসপাতালটা রয়েছে, মানুষ সেখানে যেহেতু প্রতারিত হচ্ছে, তো মানুষ কিভাবে বুঝবে? মানুষ কি জনে জনে যে সে হাসপাতালে লাইসেন্স চাবে? এটি সম্ভব? এটাই হচ্ছে আসলে সুশাসনের বিষয়। সুশাসনের বিষয়টি এমন যে আপনি প্রত্যেক সেক্টরে যারা কাজ করছেন কিন্তু তারা সঠিকভাবে একটি বিষয় যদি যুক্ত করি যে এই প্রতারকদের অনেকে কিন্তু আবার প্রভাবশালী, সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষের মানে প্রতিকার চাওয়া সাহসটুকু করেন না অনেকে। যে আপনি সেটি ঠিকই বলেছেন যে প্রতারকদের আমরা এ পর্যন্ত যে সমস্ত প্রতারকরা, আমরা যদি রিজেন্টের শাহেদের কথা থেকে উল্লেখ করি, তারা সবাই কিন্তু প্রভাবশালী। তারা গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তাদের সামনে মানুষ কিন্তু কথা বলতে সাহস পায়নি, বরং মানুষকে উল্টো তারা হাইকোর্ট দেখিয়েছে, বরং মানুষকে উল্টো মামলার পর মামলা দেখিয়েছে। আপনি ধরেন যে অনেক জিনিস কিনতে গিয়ে বা অনেক জিনিস আপনি প্রোডাক্ট কিনতে গিয়ে যখন মামলা করবেন বলছেন, তখন উল্টো আপনার বিরুদ্ধে দুটো মামলা দিয়ে দিচ্ছে। নট অনলি দ্যাট, আপনি এরকম অভিযোগও পাওয়া গেছে এক লোক হয়তো এই ধরনের প্রকল্পে টাকা দিয়েছেন অথবা ব্যবসার জন্য টাকা দিয়েছেন, যখন তিনি টাকাটা পাচ্ছেন না, ফেরত পাচ্ছেন, আইনের কাছে যাওয়ার কথা বলছেন, তখন ওই লোকের বিরুদ্ধে 5টা মামলা দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই যে 5টা মামলা দেওয়া হচ্ছে, মামলা যে কোনো মানুষই করতে পারে, কিন্তু এক্ষেত্রে তো বোঝার উপায় আছে যে এই লোকটার বিরুদ্ধে 5টা মামলা কেন হয়। ইন্টারেস্টিং কেস হচ্ছে এইরকম মানুষকে হয়রানি করার জন্য, ধরেন আপনি প্রতারিত, আমি প্রতারিত হলাম, প্রতারিত হওয়ার পর আমি তাদের বিরুদ্ধে অবস্থান নিলাম। ইন্টারেস্টিং কেস হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা দেশে আপনার পক্ষে মামলা করা সম্ভব, চরকির মতো ঘুরিয়ে দেবে, এরকম ঘটনাও ঘটছে। এই জায়গাটা রাষ্ট্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যদি এখানে সঠিক দায়িত্ব পালন করে, তাহলে প্রতারকরা তো শক্তিশালী হতে পারে না। এই প্রতারকরা যারা শক্তিশালী, তাদের কারুর সঙ্গে তো ক্ষমতার সম্পর্ক আছে। আমরা যদি শাহেদের কথা বলি, আমরা যদি সাবরিনাদের কথা বলি, আমরা যদি এর আগে যে আপনার মাল্টি লেভেল মার্কেটিং এর কথা বলি, যেগুলো নিয়ে পরে মামলা হয়েছে, তারাও তো ক্ষমতার সাথে কোনো না কোনো ভাবে সম্পর্কিত ছিলেন। তারা তো মানুষের টাকা নিয়েছেন, এখন না হয় কারাগারে, কিন্তু ওই মানুষগুলো তার টাকা ফেরত পাচ্ছে না। ধরার পর বলছে তো এরা আমাদের কেউ না। এই কেউ নাটা শুরু করতে হবে যখন প্রতারণা শুরু করে। এইটা কিন্তু সাধারণ মানুষ পারবে না। আমি সচেতন হলেও প্রতারকরা অনেক লম্বা হাত, তারা অনেক ভাবে দেখায়। এখন যদি দেখেন একজন একটি হাউজিং কোম্পানি করে, সেখানে যদি পাশে একজন মন্ত্রীর সাথে তার ছবি থাকে, তিনি দেখা যায় মন্ত্রীকে নিয়ে আসলেন একটি প্রোগ্রামে, অথবা কোনো একটা এমপি কে নিয়ে আসলেন সেই প্রোগ্রামে। শাহেদ সাবরিনা তো আপনার বড় বড় কর্মকর্তাদের দিয়ে তাদের প্রোগ্রাম করিয়েছে। তখন সাধারণ মানুষ অবিশ্বাস করবে কিভাবে? সেই জায়গাটা রাষ্ট্র এবং সব জায়গাকে এনশিওর করতে হবে। সেটা না করতে হলে সাধারণ মানুষ আমরা বড়ই দুর্বল, আমরা রাজা ভাই যেটা বললেন বড়ই গরিব, আমরা হলাম যে সেই লোক যে আমরা হলাম সেই 2 বিঘা জমির মতো, আমাদের 2 বিঘা জমিও তাদের প্রয়োজন হয়। সুতরাং সেটি তো রাষ্ট্র, প্রশাসন যারা দায়িত্ব তাদের বন্ধ করতে হবে, এবং তাদের কেউ কেউ যদি অংশ হয় তাহলে তার বন্ধ হবে। জি, ফিরবো আপনার কাছে। জনাব রেজানুল হক রাজা, আজকে আমরা দেখলাম যে সংসদে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের যে বিল, যে সংশোধনী, সেটি পাশ হলো। ধর্ষণ প্রতিরোধে আইন তো থাকছেই, সেই সাথে আসলে আমাদের সামাজিক যে একটি পরিবর্তনের যে ব্যবস্থা, সেটি কতটা জরুরি বলে আপনি মনে করেন আইনের পাশাপাশি? না, সেটা তো সবচেয়ে বেশি জরুরি। সামাজিক পরিবর্তন, মানুষের মানসিকতার পরিবর্তন, মানুষের মধ্যে ভ্যালুজ, মূল্যবোধ, এগুলো যদি প্রিভেল করে সোসাইটিতে, তাহলে তো আপনার আইনের উপর নির্ভরতা কমে। আইনের কাছে, আইন আদালতে যাওয়ারও তো প্রয়োজন হয়। যদি পরিবর্তনটা সমাজে আসে, তাহলে তো অপরাধের সংখ্যাই অনেক কমে যাবে। আপনি তখন আপনার মামলা করারই প্রয়োজন হবে। আপনি ধরেন আমাদের দেশে যে ধরনের ঘটনা ঘটছে, এই যে ধর্ষণ বলেন বা যে প্রতারণা, বিভিন্ন ধরনের প্রতারণা বলেন, কেন কোনো অপরাধ নাই যা আমাদের সোসাইটিতে। আপনি যদি সমাজের মানুষের চেতনার স্তরে বলেন, সামাজিক বিভিন্ন যে সংগঠন আছে, সেসব সংগঠনের মধ্যের যে ক্রিয়া, তার প্রতিক্রিয়া, তার যে প্রভাব, আগে কেমন হতো? একটা পাড়াতে যারা বসবাস করতো, তারা যেখানে তারা মুরব্বী থাকতেন, তারাই এক ধরনের সেই পাড়ার ব্যবস্থাপনা তাদের হাতে থাকতো। তাদের সালিশ বিচার বলেন, তাদেরকে সবাই ভয় করতো, অনার করতো। এটার জন্য তো কোর্ট কাছারিতে যাওয়ার দরকার হইতো। সেই সমাজ কাঠামো তো নাই এখন। এখন আমরা সবাই রাজি, সবাই স্বাধীন, সবাই যার যা খুশি, যেভাবে পারছে সেভাবেই করে যাচ্ছে। তো সমাজের মধ্যে যদি এরকম একটা ব্যাপক পরিবর্তন হতো, যেটি আসলে খুব সহজ না, মুখে বললেই হবে না, শেষ চেষ্টা করলেও আপনি
আমরা যে জায়গাটায় পৌঁছেছি সেটা আপনি চেষ্টা করলেও ভালো একটা জায়গায় আসতে হলে অনেক সময় লাগবে। আদৌ সম্ভব কিনা আমি জানি না। যাই হোক, তারপরেও এই সিচুয়েশনে তার হাত পা গুটিয়ে বসে থাকা চলে না। এটা যেমন ধরেন যে ধর্ষণের মামলার সর্বোচ্চ শাস্তি আগে ছিল যাবজ্জীবন, এখন মৃত্যুদণ্ড করা হলো। তো সেটি তো সমাজের মধ্যে থেকেই দাবিটা উঠেছিল, কিন্তু এটা কি যথেষ্ট? ধর্ষণের শাস্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার পরে কি ধর্ষণ বন্ধ হয়েছে? হয় নাই। তার পরের দিন থেকেই কন্টিনিউ করছে। তো আইনই যথেষ্ট না আসলে। আপনি যেটি বললেন যে সমাজের মধ্যে একটা পরিবর্তন আনা, সেটি জরুরি। সেই দিকটাতে কিভাবে কি করা যায় সেটা ভাবার সময় অনেক আগেই এটি ভাবার সময় এসেছে, বাট আমরা সেই দিকটা হয়তো উপেক্ষা করেছি। আমরা শুধুমাত্র শাস্তি বাড়িয়ে দিলাম। একটা কাজ ভালো হয়েছে অবশ্য দেখলাম আজকে যখন সংসদের আইনটা পাশ হলো, ধর্ষিতার জায়গায় শব্দটা পরিবর্তন করে ধর্ষণের শিকার কথাটা বলা হয়েছে। তার মানে ধর্ষিতা মানে শুধুমাত্র নারীদের ক্ষেত্রে প্রযোজ্য শব্দটি, কিন্তু ছেলেরাও তো ধর্ষণের শিকার হচ্ছে। আপনি বাংলাদেশের মাদ্রাসাগুলিতে, অনেক মাদ্রাসা, সবগুলিতে আমি বলবো না, কোনো কোনো জায়গায় ছেলে শিশুরা কি এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে না? একটি বিষয় আমি যদি একটু যুক্ত করি, যে আমরা যখন একটি ঘটনা ঘটলো ধর্ষণ নিয়ে, তখন আমরা সারা দেশে আন্দোলন করলাম, পরে কিন্তু আমরা ভুলে যাচ্ছি, মানে আমরা কন্টিনিউয়াস যে একটি কন্টিনিউয়াসলি যে মানে প্রতিরোধ বা সামাজিক যে সচেতনতা, সেইটি কিন্তু থাকছে না, মানে ভুলে যাওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। এক্ষেত্রে আসলে কি বলবেন? ধরুন আসলে এক একটা ইস্যু যখন তৈরি হয়, কয়েকদিন এটা নিয়ে একটু হইচই হয়, মানুষের মধ্যেও হয়, মিডিয়াতেও হয়, তারপর আবার একটা নতুন ইস্যু আসে, আমরা আবার ওইদিকে চলে যাই। এটা তো আমাদের বহুদিনের পুরনো কালচার বলেন বা চর্চা বলেন, আসলে এটা ছাড়া উপায়ও নাই। আপনি একটা ইস্যু নিয়ে বহুদিন ধরে লেগে থাকার মতো এত সময়, এত ধৈর্য আমাদের কারো মধ্যে নাই আছে। তো সেই কারণেই এই অবস্থাটা তৈরি হয়। যাই হোক, আমার মনে হয় কি যে শুধু আইন করে যদি আমরা বসে থাকি তাহলে হবে না। এটার জন্য আমি এর আগে যেটা বলছিলাম যে সামাজিক কাঠামোর যে ব্যাপারটা আগে ছিল, সেই জায়গাতে আমাদের ফেরত যেতে পারলে আপনার মামলা, কোর্ট কাছারি এত কিছু দরকার হইতো না। একটা সোসাইটিতে, একটা পাড়ায় বা একটা মহল্লায় মুরব্বীরা সেই এলাকাটা দেখভাল করার জন্য যথেষ্ট ছিলেন। আগে ধরুন অনেক আমার সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন জায়গায় ছিল। এই ধরনের বিষয়গুলি কিন্তু কমে গেছে। কমে যাওয়ার কারণে মানুষের মধ্যে বা কারো কারো মধ্যে অপরাধ প্রবণতাটা বেড়েছে। সেই আগের জায়গায়, আগের সোসাইটি, ধরেন 20 বছর 30 বছর আগের জায়গাটা যদি আমরা ফেরত যেতে পারতাম বা সেদিকে যাওয়ার একটা চেষ্টা যদি থাকতো, তাহলে একটা পরিবর্তন আনা সম্ভব ছিল। কিন্তু জীবন এত কঠিন হয়ে গেছে, আমরা এত বেশি বাস্তববাদী হয়ে গেছি যে আসলে সেই জায়গাটাতে ফেরত যাওয়ার চেষ্টাও এখন দেখি না। সেই জায়গাটা ফেরত আনা দরকার আসলে। জি, আপনার কাছে ফিরবো আমরা। হারুন রশিদ, যে বিষয়টি বললেন জনাব রেজওয়ানুল হক রাজা, যে পুরনো সমাজ কাঠামোয় ফিরে যাওয়ার কথা বললেন, এই ক্ষেত্রে আসলে যে এই ধরনের যে সামাজিক অপরাধগুলো বাড়ছে সেগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে ধর্ষণ প্রতিরোধে আপনি আসলে কি বলবেন? আইনের পাশাপাশি যেটি পাশ হলো, আপনার পর্যালোচনা জানতে চাই। রাজা ভাই সেটা তো যথেষ্টই বলেছেন। রাজা ভাই কিন্তু পুরনো সমাজ কাঠামো তার বলেননি, তার কথা লাইটটা বুঝতে হবে। ওই কাঠামোতে যেভাবে একজন মুরব্বী বা যে ধরনের সামাজিক ভাবে বিষয়গুলো তখন কন্ট্রোল করা যেত, সেই জায়গাটায় উনি তার ফোকাসটা নিবদ্ধ করেছেন বলেই আমার মনে হচ্ছে। যেমন তখন গ্রামে বা একটা এলাকায় যিনি মুরব্বী ছিলেন, যারা মুরব্বী ছিলেন, তারাই অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারতেন। সেটি বলছেন যে সামাজিক একটি জায়গা, সেই সামাজিক জায়গাটা আসলে আমাদের গড়ে তোলা দরকার। আপনি ধরেন, আমরা এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেটা হলো, সেটা একটা ভালো কথা যে কঠিন শাস্তি, এটা তো আমরাই চেয়েছি, আমরাই সবাই বলেছি যে সর্বোচ্চ শাস্তি, কঠিন শাস্তি দেওয়া হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। কিন্তু এখন এই দুটা বিষয় রয়েছে যে আপনি যিনি ধর্ষণের শিকার হন তাকে ওই সোসাইটি কিভাবে দেখে, এই জায়গাটা যদি পরিবর্তন করতে না পারেন, এখন ধরেন যিনি ধর্ষণের শিকার হন তাকে দেখা হয় একটি নেগেটিভ দৃষ্টিতে। সোসাইটির এই দৃষ্টিভঙ্গি যতক্ষণ না পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন, ততক্ষণ না পর্যন্ত তো আপনি ধর্ষণের শাস্তি নিশ্চিতের একটি জায়গা কিন্তু আপনি পিছিয়ে পড়লেন। অর্থাৎ এই শহরে বসে, এখানে টকশোতে বসে মনে করি যে বাহ, সবাই তো ধর্ষকদের বিরুদ্ধে, বাস্তব অবস্থা কিন্তু তা নয়। ওখানে কিন্তু ওই নাকে অথবা অন্য যে ঘটনাই হোক,
তাকে কিন্তু চরিত্রহীন বলার একটি প্রবণতা রয়েছে, তার চরিত্র দোষ খোঁজার একটি প্রবণতা রয়েছে। এই প্রবণতা কাটিয়ে তারপরে এখন ধরেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই শাস্তিটা তো দিতে হবে। এখন শাস্তি দেওয়ার জন্য যে জায়গাগুলো রয়েছে, প্রথমত যখন একটি ঘটনা ঘটে, বিশেষ করে ধর্ষণ মামলা, সেটি কিন্তু অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে আসছে। সেটা আলামত সংগ্রহের বিষয় থাকে, সেটি টেস্টিমনির বিষয় থাকে। এখন যদিও এই আইনে কিন্তু ডিএনএ টেস্টটা নিয়ে আসা হয়েছে, এবং আরেকটি রায় কিছুদিন আগেই বলা হয়েছে যে আলামত না থাকলেও, অর্থাৎ আমরা যেটাকে আলামত, হার্ড আলামত বলছি, একদমই সেটা না থাকলেও পারিপার্শ্বিক অবস্থা বা সার্কামস্টান্সেস দিয়েও এটাকে প্রমাণ করা যাবে। সেই জায়গাটুকু ক্লিয়ার হচ্ছে। কিন্তু তিনি যখন যাবেন, থানায় যাবেন, সেখানে একটি দেরি করা হবে, সেখানে তাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে। এবং আপনি হয়তোবা কেউ দেখেছি কিনা জানি না, যে কখনো কখনো, অধিকাংশ সময় পুলিশ কি দৃষ্টিতে সেই নারীর দিকে তাকায়, সেটি যদি আমরা একবার দেখতে পারতাম, এই অভিজ্ঞতা নারী হিসেবে যদি আমাদের একবার হতো, তাহলে বুঝতে পারতাম। তারপর সেটির তদন্তে নানা চারাই উতরাই, তারপরে আলামত সংগ্রহ, তারপরে তাকে নানা পরীক্ষা নিরীক্ষা দিতে, এরপর আসে আদালত। আদালতে আমাদের এই যে ধর্ষণ মামলার বিচার, এটি নিয়ে বহুদিন ধরে কথা হচ্ছে। সেখানে কিন্তু প্রচলিত বিচার পদ্ধতি, সেখানে কিন্তু যার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ, তিনি তাকে নির্দোষ প্রমাণ করেন। আর এই নির্দোষ প্রমাণ করতে যে তার আইনজীবী তাকে যত দুনিয়ার প্রশ্ন আছে সেটি করেন, এবং প্রশ্ন করতে করতে তাকে অনুপুঙ্খ বর্ণনার মধ্যে নিয়ে যাওয়া হয়। একজন ধর্ষণের শিকার নারী যখন ট্রমার মধ্য দিয়ে যান, তিনি তো আসলে একটি হামলা, ভয়াবহ একটি অমানবিক হামলার মধ্য দিয়ে যাচ্ছেন, তাকে সেটা রিপিট করতে হয়, অর্থাৎ ট্রমাটাকে আরো বাড়িয়ে দেওয়া হয়। এবং আমাদের দণ্ডবিধিতে ওটিও আছে, এখনো আছে, যে যদি প্রমাণ করা যায় এই নারীর চরিত্র খারাপ, মানে বলা হয়ে থাকে, একটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে হ্যাবিচুয়েটেড, তাহলে কিন্তু আসামি এখানে ছাড় পায়। কিন্তু একটি বিষয় এখন প্রতিষ্ঠিত, নো ইজ নো। একজন যৌনকর্মী যদি নো বলেন, তাহলে তাকে সেক্ষেত্রে আপনি ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড, ওয়েলকাম। কিন্তু এই জায়গাগুলো ক্লিয়ার না করা পর্যন্ত, এই প্রচলিত সাক্ষ্য আইন যেটা রয়েছে, সেটি এইখানকে সংস্কার না করা পর্যন্ত শাস্তি নিশ্চিত করা খুব কঠিন হবে। কারণ যাবজ্জীবনও তো ছিল, সেখানে তো 3 থেকে 4% শাস্তি হয়। সুতরাং আপনি মৃত্যুদণ্ডের কারণে কি শাস্তি বেড়ে যাবে? 3 থেকে 4% চেয়ে বেড়ে যাবে। আর একটি মৃত্যুদণ্ড কার্যকর করতে কত বছর লাগে? একটি ধর্ষণের বিচার, আমি বারবারই বলি, লতিফুর রহমান সাহেবের মেয়ে দেশের সবচেয়ে বড় শিল্পপতি, তার মেয়ের হত্যাকাণ্ড এবং ধর্ষণ মামলার সর্বোচ্চ বিচার পেতে 18 বছর লেগেছে। তো সাধারণ মানুষ কতদিনে পায়? এই জায়গাটাতে সংস্কার খুব জরুরি। জি, ধন্যবাদ। আমরা ফিরবো আপনার কাছে। রেজওয়ানুল হক রাজা, আজকে বাংলাদেশ প্রতিদিনের একটি প্রধান শিরোনাম দেখলাম, সরকারি কেনাকাটায় শুধুই অনিয়ম। পর্দা, বালিশ কেলেঙ্কারি, এবং করোনাকালীন সময় আমরা দেখেছি যে করোনাকালীন যে সরঞ্জাম কেনাকাটা, মাস্ক কেনাকাটা, সব ক্ষেত্রে আসলে কেনাকাটা যে দুর্নীতি, অনিয়মের চিত্রগুলো খুব প্রকটভাবে ফুটে উঠেছে। এবং একই সাথে আমরা দেখেছি রেলওয়ে কেনাকাটার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা আমরা দেখেছি। এইসব ক্ষেত্রে আসলে এগুলো প্রায় দীর্ঘদিনের একটি কালচার। এগুলো থেকে আসলে কিভাবে বেরিয়ে আসা যাবে, আপনাদের কি বলবেন আপনাদের পর্যালোচনা? কি বলবো, আসলে এটা কয়েকদিন আগে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুল মান্নান, ওনার একটা ইন্টারভিউতে দেখছিলাম, তিনি নিজেও আমলা ছিলেন, এখন পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে আছেন, এবং এই সমস্ত প্রজেক্ট, কেনাকাটার প্রস্তাব, এগুলো কিন্তু একনেক হয়ে আসতে হয়, একটা মানে পাশ হইতে পারবে। তিনি নিজেই অনেকখানি অসহায় ভঙ্গিতে বলছিলেন যে আসলে এত বেশি চাপ থাকে এগুলি পাশ করার জন্য, যে আসলে পারা যায় না। তো একজন মন্ত্রী হয়ে যখন তিনি এইরকম সরল স্বীকারোক্তি দেন, অসহায়ত্বের কথা বলেন, তখন তো বোঝাই যায় যে এই বিষয়গুলির জন্য অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কত বড় একটা প্রেশার কাজ করে। আসলে এটি এমন একটা অবস্থা, দীর্ঘদিন, বছর পর বছর, দশকের পর দশক, এগুলো হতে হতে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে এটাই যেন রীতি, এটাই হতে হবে। একটা 5 টাকার জিনিস আপনি 205 টাকার দাম দিয়ে কিনবেন। তো এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে এই ব্যাপারগুলি এত বেশি ঘটে থাকে যে এগুলি আসলে কখনো কখনো অবিশ্বাস্য মনে হয়, চিন্তারও বাইরে। এবং আমাদের টেলিভিশনে একটা রিপোর্ট খুব সাড়া জাগিয়েছিল যে একজন
একজন সিভিল সার্জনকে, যারা চাকরি মেয়াদ ছিল 3 মাস, তার কাছে কন্ট্রাক্টটা মানে সাপ্লায়ার এসে বলছে যে এই তালিকাগুলি আপনি অনুমোদন দেন। মানে সিভিল সার্জন ঠিক করবেন না যে ওই হাসপাতালে কি কি জিনিসপত্র দরকার, এটা ঠিক করেন যিনি সাপ্লাই দেন সেই কোম্পানি। সিভিল সার্জনকে বলা হয় সই করতে, সিভিল সার্জন এটা সই করেন নাই, সে কারণে মাত্র তার চাকরির মেয়াদ 3 মাস বাকি থাকতেই তাকে ট্রান্সফার করা হয়েছে। অথচ সরকারের চাকরিতে কিন্তু 3 মাস সময় যার চাকরি বাকি থাকে তাকে কিন্তু অন্য কোথাও ট্রান্সফার করা হয় না, এটি কিন্তু বহুদিনের নিয়ম। তো এত বেশি শক্তিশালী আসলে আমাদের এই চক্রটি, এইটি এখন অবশ্য অনেক বেশি সমালোচনা মিডিয়ায়, বিদেশ করে যে ধরেন কথায় কথায় বিদেশ সফর এবং কি সমস্ত হাস্যকর কথাবার্তা, যে কাজের সঙ্গে যার কোনো সম্পর্ক নাই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তো এই সমস্ত বিষয়ে সতর্ক সমালোচনা, লেখালেখি, কথাবার্তা, টকশো এগুলি হতে হতে এখন একটুখানি এই সমস্ত প্রস্তাব কিন্তু খুব সহজে পাশ হয় বলে আমার মনে হয় না। যেটা শুনি এখন অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সরকারের উচ্চ পর্যায় থেকেও বিষয়গুলি দেখতে বলা হয়েছে। একটুখানি ভাটা পড়েছে এই আগেকার এই যে আপনার অপচয়ের উৎসব সেগুলি একটুখানি কমেছে। আমি জানি না এই ধারা কতদিন থাকবে, তবে যেহেতু এটা নিয়ে অনেক কথাবার্তা এখন হয়, তখন আর আগের মতো এই কাজগুলি করা কঠিন হয়ে পড়েছে, এটা সত্য। জি, আপনার কাছে হয়তো আরো একবার ফিরবো আমরা। জনাব হারুনুর রশিদ, যারা এসব কেনাকাটা বা টেন্ডার দুর্নীতির সাথে জড়িত, এর মধ্যে স্বাস্থ্য খাতের যদি মিঠু গংদের কথা বলি, কিংবা এই যে পি কে হালদারকে এখন ইন্টারপোলের মাধ্যমে হয়তো রেড নোটিশ জারি করা হবে দুদক, এরা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে, কি বলবেন আসলে এক্ষেত্রে? আপনি মিঠুর নামটা বললেন এবং আমার হাসি পাইল। আপনার আমাদের এই যে সরকারের এই যে মেয়াদ, রুহুল হকের কথা আপনার মনে আছে, স্বাস্থ্যমন্ত্রী। তো রুহুল হক সাহেব কিন্তু নিজে স্বীকার করেন এই মিঠুর চক্রের কথা। আমি এই বিষয় নিয়ে একাধিক ইন্টারভিউ করেছি এবং রুহুল হক সাহেব বলছেন যে এটা আগেও ছিল, এটা বাস্তবতা। এই যে মিঠু চক্র না, মিঠু এবং তার অ্যাসোসিয়েটরা, তারা কিন্তু এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগেও ছিল এবং বলা হয়ে থাকে, উনিই বলছেন যে তারা আওয়ামী লীগ এবং জামাত তেলাই। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি সেটা জানতেন না, আপনি তাহলে সেটা কেন এই চক্রকে দূর করতে পারলেন না? তো উনি বলল যে এটা দূর করে তাহলে আপনি কি মন্ত্রী হিসেবে এটা আপনি ব্যর্থ কিনা। তো বলছে যে এই সব জিনিস, তো উনি বলছিলেন এরকম যে এই জিনিসটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার সামনে আসে। তো এখন এই যারা নিয়ে আসে তারা এমন ভাবে নিয়ে আসে এবং এমন চাপ সৃষ্টি করে নিয়ে আসে, সেটা তখন আর আমার পক্ষে করার কিছু থাকে না। উনি এরপরে বলছেন যে টোটাল চক্র নিয়ে উনি কিন্তু প্রাইম মিনিস্টার অফিসে এবং স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে এই জিনিসটা বলেছিলেন। প্রধানমন্ত্রী এটা তদন্তের নির্দেশ দিয়েছে বিভিন্ন সংস্থাকে। প্রধানমন্ত্রী যে হাত গুটিয়ে, মানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী হাত গুটিয়ে বসছিলেন তা না, তিনি কিন্তু প্রত্যেকটা সংস্থাকে ডেকে এটা পরবর্তী তদন্তের নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ দেওয়ার পর কি হয়েছে, এখন উনি তো নির্দেশ দিয়েছেন, ওনার তো এখন শেষ পর্যন্ত খবর রাখা সম্ভব না। এরপরে হচ্ছে কি, এরপরে কিন্তু মিঠু চক্রের বিরুদ্ধে আর শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়া যায়নি। যে একটু আগে রাজা ভাই বলেছিল এটা মিঠু চক্রের কাজ, তারাই কিন্তু ওই যে ঠিক করতো যে কোথায় কি কেনাকাটা হবে, তারা কি সাপ্লাই দেবে, এটা সেই মিঠু চক্র। এবং আরো ঘটনা তারা ঘটিয়েছে। এই মিঠু চক্র আরেকটা বিষয় আছে, এরপর কিন্তু সে দেশের বাইরে চলে যায়। দেশের বাইরে চলে যাওয়ার পরে কিন্তু সে ফিজিক্যালি দেশে নাই, বাট তার চক্র একটিভ, মানে এতই শক্ত। মিঠু যে শুধুমাত্র রাজনৈতিক ভাবে প্রভাবশালী বিষয়টা কিন্তু তা না। উনি আমাকে রুহুল হক সাহেব বলেছেন এই চক্রের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রণালয়ের ভেতরের লোকজন আছে। কত পার্সেন্ট আছে, কিভাবে আছে উনি কিন্তু সেটা বলেননি, আমি কিন্তু অবশ্যই আছে এবং থাকার কারণেই কিন্তু তাদেরকে কোনোভাবে স্লিপ করা যায় না এবং তারা নানাভাবে, অর্থাৎ এই যে মিঠু চক্রটা, এই চক্রটা হচ্ছে আমরা বাইরের ফিগারটি দেখি, কিন্তু এই চক্রের রুট ভেতরে। এখন সবাই মিলে, অর্থাৎ যিনি পাহারাদার, দেখবেন সেই পাহারাদার আর চোর, আমি কি আপনাকে ক্লিয়ার করতে পারলাম? আমি তাহলে ছোট্ট উদাহরণ একটা দিই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ির চালক, তার 100 কোটি টাকার সম্পদ। আমি বারবারই এর আগেও বলেছি যে ওই গাড়ির চালকের কি আছে, একটি গাড়ি আছে, সেতে তেল নেয়,
সরকারি গাড়ি, এই তেল নিয়ে তেল চুরি করে অথবা গাড়ির যন্ত্রপাতি বিক্রি করেও 100 কোটি টাকা কেন 10 কোটি টাকাও তার পক্ষে অর্জন সম্ভব না। এটি কার না মাথায় আসে যে তাহলে তিনি করতেনটা কি? তিনি করতেন স্বাস্থ্য অধিদপ্তরের, আমি সব বললে তো আমার বিরুদ্ধে মামলা হবে, কতিপয় কর্মকর্তা কর্মচারীর জন্য ঘুষ আদায় করতেন, বিভিন্ন কাজের তদবির করতেন। এই ঘুষের 10 জনের জন্য আদায় করলে তিনি যদি ধরেন 10 কোটি টাকা আদায় করতেন এবং এই 10 জন যদি 1 কোটি টাকার নিয়ে তাকে যদি 10% দিয়ে দিত আদায়কারী হিসেবে, তাহলে কিন্তু ওর টাকা বেশি, আপনি খেয়াল করবেন। অর্থাৎ সে হচ্ছে এই ঘুষ লেনদেন, ঘুষ আদায়, ঘুষ প্রক্রিয়া চালু করা, সে হচ্ছে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করবে। আপনি চট্টগ্রাম পোর্টে যান, আমি সেখানে এক ভদ্রলোককে চিনি যে এখানে হ্যান্ডেলারের কাজ করতে, এখন সে কোটি টাকার মালিক। কিভাবে সম্ভব? আমি একদিন জিজ্ঞেস করেছি, আমি চিনি বলি। সে হাসতে হাসতে বললো যে আমি হ্যান্ডেলিং এর কাজ করতে করতে একটা লাইন পেয়ে গেলাম ভাই। কি? তো অসাধু কর্মকর্তা যারা আছে তাদের ঘুষ আমার মাধ্যমে নেয়, তো আমার মাধ্যমে নিলে কি হয়, আমি এর থেকে একটা পার্সেন্টেজ পাই। এখন ওরা সিঙ্গেলি যা পায়, আমি 20 জনের কাছ থেকে যারা অ্যামাউন্ট তার চেয়ে আমার এখন বেশি। এবার বুঝতে পেরেছেন? জি, জনাব রেজানুল হক রাজা, করোনা সংক্রমণ ও মৃত্যু দুটি কিন্তু গত দুদিন ধরে আমরা দেখছি বাড়ছে। গত 2 মাসে আজ গতকাল সর্বোচ্চ 39 জন মৃত্যুবরণ করেছে। সেকেন্ড ওয়েভের সংখ্যা কিন্তু এর মধ্য দিয়ে বাড়ছে। সামনে লকডাউনের যেহেতু কোনো সম্ভাবনা নেই, আসলে বিকল্প প্রতিরোধের কি ব্যবস্থা আপনার কাছে মনে হয়, কি বলবেন সংক্ষেপে যদি 2 মিনিটে শেষ করেন? বিকল্প প্রতিরোধের যে উপায় সেটি তো বহু পুরনো, বহুল ভাবে কি বলে অনেকবার বলা হয়েছে, বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বয়ং সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে মাননীয় প্রধানমন্ত্রী এখন প্রায় প্রতিদিনই বলছেন, গত করোনা সংক্রমণের শুরু থেকে বলা হচ্ছে, সেটি হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। এটা ছাড়া আর কোনো পথ নাই। স্বাস্থ্যবিধির মধ্যে সবচেয়ে বেশি জরুরি হলো মাস্ক পরা, আর একটুখানি যতটা সম্ভব ডিস্টেন্স মেনটেন করে চলে একজনের সাথে আরেকজন। এটি ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ ভ্যাকসিন যে আলোচনা হচ্ছে, এই ভ্যাকসিন কবে আসবে, আদৌ আসবে কিনা, এটার উপরে ভরসা করে থাকা চরম বোকা। আমি আজকেই ফেসবুকে রাশিয়ার এক ভদ্রলোকের একটা কমেন্ট করছিলাম যে রাশিয়ার ভ্যাকসিন সম্পর্কে তাদের কি ধারণা। তারা বলছে এই ভ্যাকসিনের উপরে বিন্দু মাত্র কোনো ভরসা নাই রাশিয়ার মানুষের। কারণ এই দেশে এমন কোনো মানসম্পন্ন প্রতিষ্ঠান সংস্থা নাই যারা এরকম একটা ভ্যাকসিন তৈরি করতে, এবং কোনো নিয়মকরণ মানা হয়নি। সো ভ্যাকসিন যদি আসেও আমরা কি সবাই সেটা পাবো, সে নিশ্চয়তা নাই। সুতরাং আমাদের ভ্যাকসিন হচ্ছে মাস্ক। এই মাস্কটা যদি আমরা ঠিক মতো পড়তাম, তাহলে কিন্তু আমরা অনেকখানি রেহাই পেতে পারতাম। সরকার শুধু বলেই যাচ্ছে, এটা আমার খারাপ লাগে, সরকার শুধু বারবার বলেই যাচ্ছে আপনারা মাস্ক পরেন, কিন্তু মাস্ক পরতে মানুষ যখন মানছে না, তখন তো আপনি তাকে মানাতে হবে। কারণ সে না মানা শুধু সে একা তার সংক্রমিত হওয়ার আশঙ্কার মধ্যে থাকছে না, সে তার চারপাশে যারা থাকে তাদেরকেও সংক্রমিত করার ঝুঁকির মধ্যে ফেলেছে। সুতরাং আমার মনে হয় যে এখন সরকারের দিক থেকে একটা বাধ্যবাধকতা বা একটা প্রেশার ক্রিয়েট করা, অথবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, সে ধরনের কিছু একটা প্রেশার দেওয়ার সময় চলে আসছে। এখন আর শুধুমাত্র মুখের কথায় কাজ হবে বলে মনে হয় না, অনেকদিন আগে থেকে মনে হয় না, কিন্তু এখন খুব জরুরি এটা। কারণ আমরা প্রতিদিন যে রেশিও দেখছি, সারা বিশ্বে দেখছি, ইউরোপ আমেরিকা তো অলরেডি বেশ আগে থেকেই অনেক বেশি সংক্রমিত হচ্ছে সংখ্যা, আমাদের দিকেও হচ্ছে। এটি এখন আসলে আর শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলছে না, মানুষকে বাধ্য করার জন্য যা যা করা প্রয়োজন সবই করা উচিত। জি, ধন্যবাদ। আমরা দেখছি যে করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তিনি বলছেন যে টিকা আসবে, কিন্তু সেটি সময় সাপেক্ষ ব্যাপার। তবে যে করোনা মোকাবেলার যে স্বাস্থ্য সচেতনতাগুলো মেনে চলা, সেটি আসলে প্রধান বা মুখ্য বিষয়। এক্ষেত্রে আসলে যেহেতু ভ্যাকসিন পেতে অনেক সময় লাগবে বা সারা বিশ্বে এখনো সেভাবে আসলে ভ্যাকসিন আসার যে সম্ভাবনা, সেটি ধীরে ধীরে তৈরি হচ্ছে। কিন্তু মাস্ক পড়ার ক্ষেত্রে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে, সেটি আসলে কতটা কার্যকর হবে বা সামাজিক সচেতনতার যে একটি বিষয়, সেটি আসলে আমরা এখনো দেখছি না। কি বলবেন জনাব হারুন রশিদ? 2 মিনিটে শেষ করতে হবে। রাজা ভাই এটা কিন্তু অনেকখানি ক্লিয়ার করে ফেলেছেন। তো আমি সেটাই বলছি, আমরা এখন প্রশ্ন করছি যে কতটা কার্যকর হবে। এখন আমরা এমন ধরেন নাগরিক যে যাদেরকে এখন
পিটিএ কার্যকর করা লাগবে, অর্থাৎ আমার জীবন আমার স্বাস্থ্য সচেতন সেটা আমি মানছি না। মানে এটা কেমন, আমরা একবার চিন্তা করেন। তো সরকারকে তো সেটা করতেই হবে। এরপরে ধরেন যে হয়তো বা আমি বলি এই মাস্ক পরাতে যে আইন প্রয়োগ করবে, কোথাও দেখবেন একটা দুর্ঘটনা ঘটবে, তখন আমরাই আবার বলবো যে এখানে হ্যান্ডেলিং ঠিক হয়নি। কি করবেন? মানে এটা কেমন? আমরা আপনি দেখেন যে গরিবের ভ্যাকসিন, রাজা ভাই ঠিকই বলেছেন, এই ভ্যাকসিন মানে ভ্যাকসিন কবে আসবে আর তখন আমি টিকা দেবো, আর ওই টিকা দিলে আমি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, সবাই পাবো কিনা, এইটার জন্য বসে থাকার কোনো মানে হবে? আর সেটা কি সবাই পাবো? একটা মাস্ক এটা আমরা পড়তে পারি না, এটার জন্য এখন আইন করতে হচ্ছে, এটার জন্য মোবাইল কোড নামাতে হচ্ছে, রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে, রাষ্ট্রীয় অর্থ খরচ হবে, একটি গ্রুপ নিয়োজিত হবে। এখন ধরেন আপনি মাস্ক না পরে যে কত জায়গায় মোবাইল কোড নামায় না, আপনি বলেন, মানুষ তো বিভিন্ন জায়গায় যায়, এইটুকু খুলে আমাদের কি হয়? আমি সাথে বলতে পারি দোহাই আপনাদের মাস্ক পরুন, নিজের দূরত্বটা মানুন, এর চেয়ে বড় ভ্যাকসিন, আমি রাজা ভাইয়ের সাথে বলি, এর চেয়ে বড় ভ্যাকসিন আর নাই। শুধু এই আমরা সব ক্ষেত্রে সরকারকে দোষারোপ করি, এক্ষেত্রে সরকারের যা দায় তার চেয়ে সবচেয়ে বেশি দায় নাগরিকদের। সরকার মোবাইল কোড নামাচ্ছে, তারপরে যদি আমি না শুনি তাহলে তো আবার ওই মৃত্যুদণ্ডের দাবি উঠবে যে মাস্ক না পরার জন্য মৃত্যুদণ্ড। সেটা কি সম্ভব? মানে এই এত আইন করে কি সম্ভব? আমরা একটু নিজেদের প্রতি আমরা নিজেরা যেন সুবিচার করি। জি, নিশ্চয়ই করোনা মোকাবেলায় যে সচেতনতাগুলো রয়েছে সেগুলো মেনে চলার সবচেয়ে প্রধান উপায় করোনা মোকাবেলার। ধন্যবাদ জনাব রেজাউল হক রাজা এবং হারুনুর রশিদ, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এই পর্যন্তই। একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।